ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যারা আর্মি অগ্নিবীর 2027 কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ বা নিবে ভাবছো, এই চ্যানেলে এইবারে দেখো জিকে জিএস এর ভালো লেভেল বলতে পারো। জিকে এবং সায়েন্সের কোশ্চেন কিন্তু খুব সুন্দর সুন্দর এসেছিল। যারা একটুখানি বেসিক থেকে পড়েনি বা ভালোভাবে যায়নি, শুধু কোশ্চেন অ্যান্সার পড়ে গেছে মানে লাইন ধরে ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়েছে। তো এখানে আমরা কি করব, প্রতিদিন সকাল 8টার সময়, প্রতিদিন ডেলি তোমরা সকাল 8টার সময় পেয়ে যাবে। আমরা 6 দিন ক্লাস দেব এবং 6 দিনের ক্লাস কম্পাইল করে 7 দিনের দিন আমরা অর্থাৎ রবিবার দেব। তবে তোমরা এখানে ক্লাস ডেলি পাবে। এখানে সায়েন্স এবং আমাদের জিকে বিস্তারিত আলোচনা করব, পুরোপুরি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব। বাছাই বাছাই করা যে প্রশ্ন, যেরকম প্রশ্ন এসেছে বা যেরকম প্রশ্ন আসতে পারে, সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ভাবছো যে কি 2027-এ তুমি তোমার স্বপ্নের ইউনিফর্মটা পরবে বা স্বপ্নটাকে পূরণ করবে, তাহলে এই ক্লাসগুলোকে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। সকাল 8টার সময় আমাদের জিকে এবং সায়েন্সের ক্লাস এবং সন্ধ্যা 7টার সময় ম্যাথের ক্লাস। আজকে দুর্দান্ত একটা ম্যাথের ক্লাস দেওয়া হবে। লাভ ও ক্ষতি পুরো একটা ক্লাসের সমস্ত কিছু, সমস্ত টাইপের অঙ্ক আলোচনা করে তোমাদেরকে ভালোভাবে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু পড়ানো হবে। তো সন্ধ্যা 7টার সময় ম্যাথের ক্লাসটাও দেখে নিবে। এবং আজ থেকে শুরু হলো আমাদের যাত্রা, এবং এইভাবে আমাদের ডেলি প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস কিন্তু আমাদের চলবে। তো চলো আজকে আমরা যে কোশ্চেন গুলো নিয়ে এসেছি ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো একটু বিস্তারিত ভালোভাবে আলোচনা করি। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে নিচের কোনটি সব থেকে প্রাচীন বেদ? সব থেকে প্রাচীন, এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন। এইবার আমরা কি বললাম যে এখানে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আলোচনা করব ভালো করে দেখে নাও। এইখানে বলছে যে সামবেদ। দেখো সামবেদ হচ্ছে আমাদের ভারতীয় যে সঙ্গীত, সেই সঙ্গীতের জনক বলা হয়, ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়, জনক। যা বলছি তোমরা একটু লিখে লিখে খাতায় কিন্তু করে নিবে। এবং যদি আমাদের বলা হয় যে এইখানে কিন্তু আমাদের মানে সঙ্গীতের জনক বলা হয়, এখান থেকে আমাদের যে সঙ্গীত বলতে পারো যে ভারতীয় সঙ্গীত, প্রাচীন সঙ্গীত বা প্রাচীন যে আমাদের উৎস, এই সামবেদ থেকে পাওয়া যায়। এটা দিয়ে কিন্তু প্রশ্ন আমাদের আসে। যেভাবে পড়াচ্ছি খাতায় ভালোভাবে কিন্তু নোট করে নাও। আচ্ছা, আমাদের যজুর্বেদ, এখানে কি আছে? এইখানে আছে আমাদের বিভিন্ন কি যজ্ঞ, ধর্মীয় আচার অনুষ্ঠানের যে বিবরণ, এইখানে সমস্ত কিছুগুলো আছে। আমাদের যে যজ্ঞ যজ্ঞ ঠিক আছে, সেগুলো এখানে আছে। এবার দেখো আমাদের ঋগ্বেদ যদি আরো ভালোভাবে জানতে চাই, তাহলে ঋগ্বেদে কি কি আছে দেখো। এটা হচ্ছে আমাদের পৃথিবীর প্রাচীনতম বেদ। এটা হচ্ছে সব থেকে প্রাচীন বেদ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এইখানে আর কি কি আছে। এইখানে আছে আমাদের ঋগ্বেদে টোটালে আছে আমাদের মোট 10টা অধ্যায় আছে। এখানে 10টা চ্যাপ্টার আছে। 10টা কথা অধ্যায় বা চ্যাপ্টার আছে। এই 10টা অধ্যায় বা চ্যাপ্টারের মধ্যে এইখানে যে তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটা আছে খুব ইম্পর্টেন্ট। এই তৃতীয় চ্যাপ্টারে কি আছে? এইখানে আছে গায়ত্রী মন্ত্র, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন কিন্তু আসে। এখানে গায়ত্রী মন্ত্র আছে। এইভাবে ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব। দেখো অথর্ব বেদে কি আছে? অথর্ব বেদ হচ্ছে যে কি আমাদের যে 4টা বেদ আছে, সেই 4টা বেদের মধ্যে এটা হচ্ছে সব থেকে আধুনিক। এটা হচ্ছে আধুনিক বেদ আমাদের সব থেকে। এবং এইখানে আমাদের বলতে পারো যে চিকিৎসা, আমাদের চিকিৎসা বলতে পারো যে আয়ুর্বেদ, মানে চিকিৎসা অ্যাকচুয়ালি বলা যেতে পারে। ঠিক আছে, এবং এদের আমাদের রোগ মুক্তির এগুলো সমস্ত কিছু কিন্তু মন্ত্র আছে, এবং আমাদের চিকিৎসা যে বিদ্যা, সেটাও নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে। এরকম পুরো প্রশ্ন থাকবে যে কি কোন বেদের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয় বা চিকিৎসার সাথে কোনটা সম্পর্কিত। যখনই চিকিৎসা আসবে, সে আয়ুর্বেদ হোক, এমনি হোক, যাই হোক না কেন, জাদুবিদ্যা হোক, সমস্ত কিছু অথর্ববেদে আসবে। তোমরা যখন এইভাবে লিখে নিবে না খাতায়, তোমার কাছে একটা আলাদা লেভেলে একটা নোটস তৈরি হয়ে যাবে। আমি বলছি যেভাবে, এভাবে একটুখানি তোমরা ভালো করে পড়তে থাকো, দেখবে যে দারুণ দারুণ তোমাদের কিন্তু কন্টেন্ট তৈরি হবে। নিয়ে নিয়ে খাতা কিন্তু খুব সুন্দর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে যে ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যান্সার। আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা এ অ্যান্সার, যেটা হচ্ছে যে কি নবম। আমাদের এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
কিন্তু যে বিস্তারিত এই যে চারটা আরো অপশন বা এই অপশনটাকে আমরা একটুখানি বিস্তারিত আলোচনা করব। দেখো কি বলছে, দেখো যদি আমাদের এরকম আসে যে এই নিয়ে আলোচনা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলতে চাইছি যে এই চারটা অপশনের ওপরে যদি প্রশ্ন আসে তখন আমরা কি করব সেটাই কিন্তু তোমাদেরকে আমি ভালোভাবে আলোচনা করছি। দেখো আমাদের যে পঞ্চায়েতি রাজ সেটার যে আর্টিকেল আছে সেটা কত আছে 243 থেকে 243 থেকে আমাদের কত আছে 243 ও 243 ও, এটা জিরো নয়, এটা ও, হ্যাঁ, ও পর্যন্ত আছে। এবং দেখো আমাদের 73তম আমাদের 73তম সংশোধনীর মাধ্যমে 73তম সংশোধনী কত 1992 সাল, এর মাধ্যমে কিন্তু এটা সংবিধানে যুক্ত করা হয়। তাহলে কততম সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্ট, এটা 73তম, কত সালে 1992 সালে। বুঝে গেছে? এই যে দুটো ইম্পর্টেন্ট যে কটা বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এবং আমাদের পঞ্চায়েতি রাজ কত নম্বর শিডিউলে আছে, আমাদের এটা 11তম শিডিউলে আছে, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এসে থাকে। চলো এবার দেখো আমাদের বি অপশন যেটা হচ্ছে যে কি আমাদের বলছে যে চতুর্থ পার্ট, এই চতুর্থ পার্টে কি কি আছে। দেখো ডিপিএসপি আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ঠিক আছে, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এইখানে কিন্তু আমাদের আছে কি আছে ডিপিএসপি এইখানে আছে। এবং এর আর্টিকেল কত, আর্টিকেলটা হচ্ছে যে 36 থেকে আমাদের 51 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যে কি ডিপিএসপি আছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এইখানেই দেখো একটা একটা আর্টিকেল আছে যেটা 40 এর মধ্যে থেকে এর মধ্যে, তাহলে এইখানে যেটা আছে আমাদের পঞ্চায়েতি যে আমাদের রাজ, পঞ্চায়েত যে গঠন সেটা কিন্তু 40 নম্বর আর্টিকেলে লেখা আছে। হ্যাঁ, পঞ্চায়েতটা আমাদেরকে গঠন করতে হবে, তো এটার কথা বলা আছে 40 নম্বর আর্টিকেলে। বুঝে গেছে তো? কত সুন্দর সুন্দর ভাবে পয়েন্ট করে দিচ্ছি, পয়েন্টগুলো খাতায় লিখো। এরপরে দেখো আমাদের দশম অংশ, দশম অংশতে কি বলছে দেখো, দশম অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের বলছে যে কি পার্ট যেটা 10 আছে সেখানে কি কি আছে। দেখো এইখানে আমাদের যে তফসিল মানে হচ্ছে যে কি শিডিউল্ড এবং ট্রাইব মানে হচ্ছে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি, শিডিউল ট্রাইব এবং হচ্ছে যে কি আমাদের এসসি, মানে এইখানে তাদের এরিয়া গুলো কি হবে সেই এরিয়া নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং যদি বলা হয় যে আর্টিকেল কত আছে, এখানে আর্টিকেল গুলো আমাদের আছে 244 এবং আমাদের কত আছে এবং হচ্ছে 244 এ, 244 এ। তাহলে এইভাবে যদি আলোচনা করে পড়া যায় তো তোমাদেরকে আর কোশ্চেন কোনো কিছু বাদ যাবে। দারুন দারুন, এইভাবে আমি আলোচনা করব প্রত্যেকদিন। তোমরা যে এক্সাম দেখো এখানে আরবি বলা আছে, কিন্তু তুমি ডাব্লিউপি, এসএসসি, জিডি, কেপি তুমি যাই এক্সাম নাও না কেন এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের লক্ষ্য একটা টার্গেট নিয়ে এগোতে হবে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার দেখো তৃতীয় পার্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা কি এখানে আমাদের কি আছে, আমাদের এখানে আছে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। আমাদের এখানে কি আছে ফান্ডামেন্টাল রাইটস, এখানে আছে মৌলিক অধিকার। আর্টিকেল কত, আর্টিকেল হচ্ছে 12 থেকে আমাদের কত 35 পর্যন্ত আর্টিকেল আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল আছে 12 থেকে 35। এবং এটাকেই কি বলা হয়, এই আমাদের যে পার্ট এই পার্টটাকে বলা হয় যে কি ম্যাগনা কার্টা, ঠিক আছে। তাহলে ম্যাগনা কার্টা কাকে বলা হয়, ম্যাগনা কার্টা বলা হয় আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস কে কিন্তু আমাদের ম্যাগনা কার্টা বলা হয়। এই অংশটাকে নয়, পার্টটাকে নয়, পার্টটাকে বলা যেতে পারে যেহেতু এটার সঙ্গে এটা রিলেটেড। তবে হ্যাঁ, এই ফান্ডামেন্টাল রাইটস কে আমরা কি বলি ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা অফ আমাদের যে কনস্টিটিউশন আছে। তো খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। চলো কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ক্লাসটা কেমন, তোমাদের ভালো লাগছে কি লাগছে না। এরকম যদি ক্লাস করা যায় দেখবে যে তোমরা অনেক অনেক জিকেতে ভালো একটা ফল করবে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, বলছে কোষের প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়। তাহলে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, এটা হয়ে যাবে আমাদের বি অপশন যেটা হচ্ছে রাইবোজোম, এটা হয়ে আমাদের বি অপশন। কিন্তু আমাদের যে অপশন গুলো আছে সেগুলোকে কি বলে, দেখো খুব সুন্দর, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কোষের শক্তিঘর বলি, তাই কি, শক্তিঘর বলি, কোষের শক্তিঘর বলি আমরা, কোষের শক্তিঘর বলি। এবং দেখো আর সেই রকম ভাবে এখানে আমাদের অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না। আর রাইবোজোমে যদি আমরা আরো কিছু, এখানে প্রোটিন কি হয় সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হওয়ার জন্য এটাকে আমাদের কিন্তু এটাকে আমাদের কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের যে কি প্রোটিন ফ্যাক্টরি। এবং এটা কিন্তু পর্দাবিহীন, রাইবোজোমটা হচ্ছে যে কি পর্দাবিহীন। এটা কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকে। এটা হচ্ছে পর্দাবিহীন, এখানে কোনো পর্দা নেই এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম অঙ্গাণু আমাদের
এটা হচ্ছে ক্ষুদ্রতম অঙ্গাণু, ঠিক আছে। কোষের যে ক্ষুদ্রতম অঙ্গাণু কি, তাহলে বলবো আমরা যে কি রাইবোজোম। এবার দেখো আমাদের কি আছে লাইসোজোম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি মানে সুসাইডাল ব্যাগ। এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, আত্মঘাতী থলি বলা হয় কোষের। এবং এবং যা যা তোমাদেরকে পড়া আছে এটা সব খাতায় নোট করো। দেখো গলগি বডি এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ। এটাকে কি বলা হয়? ট্রাফিক পুলিশ। এগুলো কিন্তু তোমরা জানতে না, এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং একটু অন্য ধরনের প্রশ্ন যদি আসে তখন কিন্তু এটা দিয়ে দিবে। এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ। তো খুব সুন্দর একটা এটা। এবং প্যাকেজিং কেন্দ্রও বলা হয়, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। বাট ট্রাফিক মানে প্যাকেজিং, এক জায়গায় এসে প্যাকেজ হচ্ছে কোথায়? গলগি বডিতে। চলো পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো। বলছে যে কি রক্তের, আমাদের কি বলছে যে কি রক্তের যে গ্রুপ, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? এটা কিন্তু খুব একটা সুন্দর প্রশ্ন, এবং এই সুন্দর প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? আমাদের বি অপশন হয়ে যাবে, যেটা হচ্ছে যে কি কার্ল ল্যান্ডস্টেইনার। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু পরবর্তী অপশন গুলো কি দেখো, আমি একটু আলোচনা করে দিই। দেখো আলেকজান্ডার ফ্লেমিং, ইনি কি আবিষ্কার করেছেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পেনিসিলিন, পেনি সিলিন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। কত সালে তোমাদের আসে না, তো তোমাদের এটা আমাদের না জানলেও হবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কার্ল নেস্টার আমরা কি ব্লাড গ্রুপ আবিষ্কার করেছে, যেমন এ বি ও গ্রুপের আবিষ্কারক, ঠিক আছে। এ বি এ বি এ বি এবং ও, এটা হচ্ছে যে কি আমাদের 1900 সালে আমাদের আবিষ্কার করেছিলেন। এবং এর জন্য কিন্তু তিনি 1930 সালে নোবেলও প্রাইজ পান, ঠিক আছে। এর জন্য নোবেল প্রাইজও কিন্তু আমাদের পেয়ে থাকেন। 1930 সালে পেয়েছে, এটা 1900 সালে করা হয়েছে, 1900 সালে 1930 সালে, তাই কিন্তু নোবেলের পুরস্কার দেওয়া হয়। এরপরে দেখো আমাদের এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার খুব ইম্পর্টেন্ট একটা। এটা কি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন। কিসের? বসন্ত রোগের, স্মল পক্স, যেটা বসন্ত রোগ বা বলতে হচ্ছে স্মল পক্স, এর যে আমাদের টিকা বা ভ্যাকসিন, সেটা কিন্তু আমাদের আবিষ্কার করেছেন কে? এডওয়ার্ড জেনার। তো বসন্ত রোগ খুব ইম্পর্টেন্ট। একেও আবার কিন্তু ফাদার অফ ইমিউনোলজি, তাহলে একে আবার ফাদার অফ ইমিউনোলজি বা ইমিউনোলজির জনক বলা হয়। কি বলা হয়? ইমিউনোলজির জনক। তো এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু একটু নোট করে নিবে। দেখো প্রত্যেকটা অ্যান্সার মানে লেখা সম্ভব নয়, তো আমি মুখে বলে দিচ্ছি, এগুলো সব কটা নোট করে নিবে। এবার লুই পাস্তুর কি করেছিলেন? আমাদের জলাতঙ্ক খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। জলাতঙ্ক রোগের আমাদের কি করেছিলেন? যে টিকা আবিষ্কার করেছিলেন, টিকা আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু খুবই খুবই খুবই, এবং জলাতঙ্ক রোগ হচ্ছে যে কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা র্যাবিস ভাইরাস মাধ্যমে হয়, এবং এটা র্যাবিস টিকা আমাদের দেওয়া হয় বা র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। চলো, তো এগুলোই ছিল। এবং তার সাথে পাস্তুরাইজেশন, এখানে আমাদের লুই পাস্তুরের সঙ্গে পাস্তুরাইজেশন, দেখো পাস্তুরাইজেশন এবং পাস্তুর, তো এটার সঙ্গে একটা একটু রিলেটেড আছে, এটা একটু দেখে নিবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে বঙ্গভঙ্গ 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল? অর্থাৎ সেই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন? তো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা আশা করি সবাই জানো। এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের এ হয়ে যাবে, যেটা হচ্ছে যে কি লর্ড কার্জন, একদম সঠিক অ্যান্সার, এবং আশা করি তোমরা সবাই পেরেছো। কিন্তু পরবর্তী প্রশ্নগুলো, পরবর্তী যে অপশনগুলো আছে দেখো, এই প্রশ্নগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের প্রচুর প্রচুর প্রশ্ন এসে থাকে। তাহলে এটা তো জেনে নিলাম যে হ্যাঁ বঙ্গভঙ্গ হয়। এবার দেখো আমাদের যদি আমরা এবার যাই যে ডালহৌসি, দেখো ডালহৌসি কি কি করেছিলেন। দেখো সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি। তাহলে সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? সত্য বিলোপ নীতি আমাদের চালু করেছিলেন আমাদের লর্ড ডালহৌসি, কিন্তু সত্য বিলোপ নীতি আমাদের চালু করেছিলেন। এবং আমরা জানি যে আমাদের 1853 সালে প্রথম আমাদের বোম্বে টু থানে আমাদের রেল চালু হয়। তো এই ডালহৌসির আমলে কিন্তু আমাদের বলতে পারো যে কি রেলের পথ চলা শুরু হয়, এবং তাকে কিন্তু আমাদের রেলের আমাদের দেশের রেলের জনক বলা হয় বলতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কত সালে? 1853 সালে। কোথা থেকে কোথায়? বোম্বে টু থানে, বোম্বে টু থানে, এটা আশা করি প্রত্যেকেই জানো। চলো এরপরে আসে দেখো আমাদের
ক্যানিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে যে কি আমাদের শেষ শেষ গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, শেষ গভর্নর আমাদের জেনারেল, শেষ গভর্নর জেনারেল এবং আমাদের প্রথম প্রথম কত আমাদের প্রথম আমাদের প্রথম হচ্ছে যে কি ভাইসরয়, প্রথম হচ্ছে ভাইসরয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দিয়ে কিন্তু প্রশ্ন আসে যে শেষ গভর্নর জেনারেল কে এবং প্রথম ভাইসরয় কে, সেটা দুজনেই কিন্তু আমাদের কি হবে, দুজনেই কিন্তু ক্যানিং হয়, মানে তিনি থাকাকালীনই কিন্তু আমাদের এটা হয়েছিল। কত সালে? 1858 সালে, 1858 সালে। এবার দেখো তিনার আমলেই কিন্তু আমাদের কি হয়েছিল, তিনার আমলে কিন্তু 1857 সাল আমাদের কি হয়েছিল, মহাবিদ্রোহ। তাহলে তিনার আমলেই কিন্তু এটা মহা আমাদের বিদ্রোহ হয়েছিল। এবং ইম্পর্টেন্ট আরেকটা সাল আছে 1856 সাল। 1856 সালে কি হয়েছিল? 1856 সালে বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ যে আইন সেটা কিন্তু আমাদের চালু হয়েছিল। কত সালে? 1856 সালে। কার আমলে? লর্ড ক্যানিং এর আমলে। আশা করি বুঝতে পেরেছো। কার সহযোগিতায়? এটা তোমরা পারলে কমেন্ট করবে, কার সহযোগিতায়, খুব ইম্পর্টেন্ট একটা। তো এটা কার সহযোগিতা করেছিলেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো লর্ড মাউন্টব্যাটেন দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। লর্ড মাউন্টব্যাটেন দিয়ে কি কি প্রশ্ন আসে, যে আমাদের যে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের, ঠিক আছে, স্বাধীন ভারতের আমাদের কি, স্বাধীন ভারতের প্রথম হচ্ছে গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল কে স্বাধীন ভারতের? তখন বলবো যে লর্ড মাউন্ট ব্যাটেন। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা নির্ধারণ করা হয় তার সময় র্যাড ক্লিফ গঠিত হয়েছিল। র্যাড ক্লিফ যে কমিশন, র্যাড ক্লিফ যে কমিশন, সেই র্যাড ক্লিফ কিন্তু কমিশন আমাদের কখন গঠিত হয়েছিল? লর্ড মাউন্ট ব্যাটেনের আমলেই কিন্তু আমাদের এটা গঠিত হয়েছিল। তো খুব সুন্দর, এগুলো প্রত্যেকে নোট করে নাও, প্রত্যেকে নোট করে নাও, এবং নোট করলে দেখবে যে তোমার খাতা কিন্তু লেভেল ভাবে তৈরি হয়ে যাচ্ছে। তোমার একটা কোশ্চেনও কিন্তু বাদ যাবে না, এমনও হতে পারে। কোশ্চেনের কমেন্ট তো প্রচুর পাবে, কিন্তু এমন হতে পারে যে অনেক প্রশ্ন পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের কোন রাজ্যে সূর্য উদয় সবার আগে হয়? আশা করি এটা জানি, এটা অবশ্যই আশা করি জানি। এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে যে কি অরুণাচল প্রদেশ। কিন্তু কোন জায়গা থেকে হয়? হ্যাঁ, এটা আমাদের অরুণাচল প্রদেশ থেকে হয়, কিন্তু কোন জায়গাটা যদি বলা হয় সেটা কোন জায়গা, সেটা হচ্ছে যে কি আমাদের কিবিথু কি বিথু, এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের প্রথম আমাদের একটা বলতে পারো যে একটা জায়গা, সেটা হচ্ছে যে কি আমাদের একদম পূর্বতে আছে। আর পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তো পূর্বতে আমাদের ওঠে সেই কিবুতু। কোথায়? এটা হচ্ছে আমাদের ওই অরুণাচল প্রদেশেরই একটা জায়গা। এবার দেখো আমাদের যে গুজরাট, তাহলে গুজরাট হচ্ছে যে কি পশ্চিমে, যেখানে সব থেকে লাস্টে অস্ত যায়। গুজরাট হচ্ছে সেটাই জায়গা যেখানে আমাদের পশ্চিম দিকে অবস্থিত, এবং এখানে কিন্তু সবার লাস্টে আমাদের ভারতের মধ্যে সবার লাস্টে হচ্ছে সূর্য অস্ত যায়। তার মানে এখানে কোথায়, সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে গুহারমতি, সেটা হচ্ছে গুহারমতিতে। গুহারমতি জায়গাটার নাম যদি বলা হয় তাহলে গুহারমতি। এবার দেখো আমাদের, এবার দেখো পরবর্তী কি আছে, পরবর্তী আছে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে আমরা কি গেছে, কর্কট ক্রান্তি রেখা গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এই কর্কট ক্রান্তি রেখা কোথা থেকে, এটা কিন্তু একটা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছিল কৃষ্ণনগর থেকে, নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে, নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে, ঠিক আছে। তো এটা এই ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো, এই প্রশ্নটা কিন্তু এসেছিল। বুঝে গেছে? তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে, এবং তোমরা সঠিকভাবে না জানলে পারো না। তো দেখো আমাদের উড়িষ্যায় বিখ্যাত কি কি আছে, দেখো চিল্কা হ্রদ। আমাদের যে ভারতের বিখ্যাত যে আমাদের চিল্কা হ্রদ এইখানে অবস্থিত। এখানে কিন্তু আমাদের চিল্কা হ্রদটা কিন্তু অবস্থিত আছে। এবং চিল্কা হ্রদ কোথায় আছে? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে আছে। এটা কি? এটা হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন, ভারতের বৃহত্তম হচ্ছে যে কি এটা লেগুন। চলো এবার দেখো এখানে বিখ্যাত হুইলার দ্বীপ, যা বর্তমানে নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এটা কিন্তু এখানেই আছে, এপিজে আব্দুল কালাম যে দ্বীপ সেটাও কিন্তু এখানে আছে, যেটা নাম ছিল যে কি হুইলার দ্বীপ। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের এসে থাকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মানব দেহের সব থেকে যে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড, সেটা কি? সেটা আমরা জানি, সেটা হচ্ছে যে কি সি অপশন, যকৃৎ। এটা হয়ে যাবে আমাদের যকৃৎ হয়ে যাবে একদম সঠিক অ্যান্সার। এবার দেখো
এইখানে যকৃতে কি আছে? পিত্তরস। এখানে থেকে কি আমাদের খরিত হয়? এখান থেকে কিন্তু আমাদের পিত্তরস খরিত হয়। এটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট, যেটা কিন্তু তোমরা খাতাতে পারলে নোট করে নাও। যা বলছি তাই নোট করে নাও, কারণ খুবই ইম্পোর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট। দেখো আমাদের অগ্নাশয় কি? অগ্নাশয় হচ্ছে যে এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এটা দিয়ে কিন্তু প্রশ্ন আমাদের আসে, দেখে মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। তো মিশ্র গ্রন্থির উদাহরণ করতে গিয়ে এখানে অনেক একটা জিনিস ভুল করে, যে মিশ্র গ্রন্থি ডিম্বাশয় শুক্রাশয় কিন্তু মিশ্র গ্রন্থি। হ্যাঁ, অনেক সময় এরকম সবই থাকে, দেন সব কোটি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম মিশ্র গ্রন্থি একটি ডিম্বাশয় আছে, শুক্রাশয় আছে, এগুলো কিন্তু মিশ্র গ্রন্থি। এবং এখান থেকে আমাদের ইনসুলিন কিন্তু খরিত হয়। ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয় আমাদের এই অগ্নাশয় থেকে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো আমরা থাইরয়েড বলি। তাহলে থাইরয়েড দেখো আমাদের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের থাইরক্সিন, আমাদের এখান থেকে কি হয়? থাইরক্সিন হরমোন যে আছে এখান থেকে কিন্তু নির্গত হয়। বা বলতে পারো থাইরয়েড দেখো, এটা হচ্ছে আমাদের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা হচ্ছে আমাদের থাইরয়েডটা হচ্ছে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, এরকম থাকে কিন্তু। হ্যাঁ, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের প্রশ্নতে এরকম থাকে, কোনটা তখন বলতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু আহ, এই যে গলা, অ্যাকচুয়ালি গলাতে দেখবে গয়টার রোগ হয়, গয়টার। এখানে কি হয়? যে আমাদের থাইরক্সিন হরমোন নির্গত হয় বললাম, এবং তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের আয়োডিনের অভাবে আমাদের কি হয়ে যায়? গয়টার রোগ হয়। গয়টায় রোগ হয়। গয়টা রোগ হয় কোথায়? এই থাইরয়েড গ্ল্যান্ডের এখানেই কিন্তু আমাদের হয়ে থাকে। বুঝে গেছে? চলো, এরপরে আসছে আমাদের পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ড, এটা তো খুবই একটা প্রভু জ্ঞান বলা হয়। প্রভু জ্ঞান বলছি আবার, প্রভু গ্রন্থি বলা হয়। কি বলে? প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি বলা হয় আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে বা পিটুইটারি গ্রন্থিকে। এবং এটাকে চলো এটুকুটাই, বাস এটাই জানো। আর এখানে হাইপোথ্যালামাস থাকে, এগুলো পরে আরো আলোচনা করবো। যাক, এটাই কিন্তু আপাতত জেনে রাখো। চলো পরবর্তী আমরা কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, যারা আর্মি অগ্নিবীরের জন্য বিশেষ করে এক্সামে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা পেড ব্যাচ খুব সুন্দরভাবে, এগুলোতে আমরা অপশন গুলো ধরে ধরে আমরা আলোচনা করছি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে, জিকে বলো সায়েন্স বলো, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে খুব আস্তে আস্তে করে তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে। এখানে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, অল সাবজেক্ট ক্লাস নোটস পাবে, ফুল মক টেস্ট পাবে, ইভেন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। এটা কিন্তু বিশাল বড় একটা আমরা উদ্যোগ নিয়েছি। যে চ্যাপ্টার পড়া হয়ে যাবে তার তার নিয়ে একটা মক টেস্ট, 15টা কোশ্চেন হোক, 20টা কোশ্চেন হোক, 10টা কোশ্চেন, একটা মক টেস্ট নিয়ে আসবো। তো সেটা পাবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে। ঠিক আছে? মাত্র 449 টাকাতে। অ্যাকচুয়াল দাম হচ্ছে 900 টাকা, কিন্তু ওটা 50% অফ রেখেছি তোমাদের জন্য, যারা অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা ভাবে যে আমি পেড ব্যাচে পড়বো, কিন্তু টাকার জন্য পড়তে হয় না। ওই জন্য মাত্র 449। আমাকে অনেকে বলে স্যার এত কম, সিরিয়াসলি। কিন্তু তোমরা যারা কন্টেন্ট পাচ্ছ না, তারা জানো কিরণ স্যার কিরকম পড়ায়, আমাদের জিকে জিএস স্যার কিরকম পড়ায়। তো সেইখানে 449 টাকা দিয়ে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? 20 তারিখ থেকে। এই মাসের 20 তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো শুরু থেকে শুরু থাকলে না বেটার এবং ভালো কন্টেন্ট পাবে, এবং ভালো লাগে তোমাদের পড়াশোনা করতে। কোথায় পাবে? এই যে ডাউনলোড করে নিবে দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ। দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে, দেন ওখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। এরপরে দেখো, অনেকে বলছে স্যার আমার তো দরকার নেই সমস্ত কিছু, আমার খালি অঙ্কই দরকার। তাহলে অঙ্কর জন্য আমি বলবো যে কি 399 টাকা দিয়ে অঙ্ককে একদম ভালোভাবে শিখতে, একদম বেসিক থেকে অ্যাডভান্স, একদম ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে? তো তুমি যে এক্সামই দাও না কেন, এসএসসি জিডি ডাব্লিউপি কেপি আমরা কেন দিয়েছি? কারণ এখানে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের পড়ানো হবে। ঠিক আছে? বাট তোমার তো আর্মি বেসিক, তো বেসিক এখান থেকে করে নিবে, শুধু অ্যাডভান্সটা করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে। এটা 26 এবং 27 কে টার্গেট করে আমরা একদম স্পেসিফিক ভাবে ম্যাথের একটা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি। চ্যাপ্টার টেস্ট পাবে, পিআইকিউ পাবে, 1 বছরের ভ্যালিডিটি, 10টা ফুল মক টেস্টও পাবে। এইখানে ফোন নাম্বার আছে, দেখবে যাদের যাদের কোনো অসুবিধা যদি হয় কোনো রকম ভাবে, তাহলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। চলো দেখো, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? এটা কোনটা হবে? নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি তো নাকি, এটা যাবে আমাদের হিলিয়াম, যেটা হচ্ছে আমাদের বি অপশন। তো চলো আমরা যে পরবর্তী যে অপশন গুলো আছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো, নিষ্ক্রিয় মৌল কত নম্বর গ্রুপে আছে? আমাদের 18 নম্বর গ্রুপে। এটাতে বহুবার কিন্তু প্রশ্ন আমি দেখলাম বহু রকম ভাবে এসেছে। তাই নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কত নম্বর গ্রুপে আছে সেটা বলে দেবো আমরা। এটা আছে আমাদের 18 নম্বর গ্রুপে আছে। বুঝে গেছে?
তো এই হচ্ছে ব্যাপার। আর হিলিয়াম গ্যাসটা হচ্ছে যে কি আমাদের বেলুনে যেটা ব্যবহার করে, বেলুন যে উপরে উঠে আছে, কারণ এটা হচ্ছে বাতাসের থেকেও হালকা, ওই কারণে কিন্তু আমাদের এটাকে বেলুনে দেওয়া হয় এবং বেলুনটা বাতাস ভেদে কিন্তু উপরে উঠে যায়। তো বেলুনে কি গ্যাস দেওয়া হয়? হিলিয়াম গ্যাস দেওয়া হয়। চলো এরপরে দেখো আমাদের অক্সিজেন, আমরা এটাকে একটু এটা আমরা তো জানি অক্সিজেন, আর কি বলবো, অক্সিজেন ছাড়া তো জীবনই থাকবে না। তো অক্সিজেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং ভূপৃষ্ঠের সব থেকে ভালো এবং সবকিছুই, এটাই সবকিছুই আমি আছে বলেই কিন্তু আমরা ক্লাস করাতে পারছি, আর না হলে কিন্তু সবই কিন্তু শেষ হয়ে যেত। যাই হোক, চলো দেখো এই যে অক্সিজেনটা, এটা জোসেফ প্রিস্টলি এটা আবিষ্কার করেছিলেন, এবং গ্যাসটি ল্যাভোইসিয়ার নামক একটি নাম করেন এবং সেখান থেকে এটা অক্সিজেন হয়। মানে জোসেফ প্রিস্টলি, এটা জাস্ট মনে রাখার কোনো কিছু। নাইট্রোজেন গ্যাস কি? নাইট্রোজেন গ্যাস হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলের সব থেকে বেশি যে গ্যাস আছে সেটা আছে আমাদের নাইট্রোজেন গ্যাস আছে। প্রায় হচ্ছে যে কি তোমাদের ধরে নাও যে 78%, প্রায় না 78% মতো কিন্তু আমাদের নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে আছে। তো এটা পৃথিবীর মানে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে বেশি গ্যাস পাওয়া এটা একটা আছে। এরপর দেখো হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে যে কি, এটাকে বলা হয় দুষ্টু মৌল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দুষ্টু মৌল। ঠিক আছে, এটা একটা আসতে পারে তোমাদের প্রশ্ন যে দুষ্টু মৌল কাকে বলা হয়? দুষ্টু মৌল আমাদের বলা হয় হাইড্রোজেনকে। তো এই ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি বলছে। বলছে যে ওজোন স্তর কোন স্তরে থাকে বায়ুমণ্ডলের? আশা করি আমরা জানি সবাই, সেটা কি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। যেটা হচ্ছে আমাদের একদম বি, হচ্ছে যে কি আমাদের একদম সঠিক অ্যান্সার। চলো আমরা একটুখানি এইখানেই আমাদের যে বায়ুর যে স্তরগুলো আছে একটু ভালোভাবে আমরা এখানে একটু আলোচনা করে নিই। তাহলে দেখো এখানে দেখো যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারেই যে আমাদের যে অতিবেগুনি যে আল্ট্রাভায়োলেট যে রেজ, আল্ট্রাভায়োলেট যে আমাদের রেজ আছে, সেগুলো কিন্তু এইখানে কিন্তু শোষণ হয়। এখানে কিন্তু আমাদের শোষণ হয় অতিবেগুনি রশ্মিগুলো, এখানে কিন্তু আমাদের শোষণ হয়। ট্রপোস্ফিয়ারটা হচ্ছে যে সব থেকে আমাদের কাছে যে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডল সব থেকে একদম নিচে আছে, এখানে কিন্তু এটাকে বলা হয় যে কি আমাদের ক্ষুব্ধমণ্ডল। এটাকে বলা হয় আমাদের ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? কারণ এইখানে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয়, তাই এটাকে কিন্তু আমাদের ক্ষুব্ধমণ্ডল আমাদের বলা হয়ে থাকে। এবং দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ারটাকে বলা হয় শান্ত মণ্ডল। ঠিক আছে, এটাও মাথায় রাখো, এটাকে বলা হয় শান্ত মণ্ডল, কারণ এইখানে কিন্তু আমাদের কোনো রকম ঝড় বৃষ্টি কোনো কিছু নেই। ঠিক আছে, এই কারণে ঝড় বৃষ্টি হয় না, এই কারণে এটাকে শান্ত মণ্ডল বলা হয়। আর এখানেই কিন্তু আমাদের জেট বিমানগুলো এখানেই আমাদের চলে। এরপরে দেখো মেসোস্ফিয়ার যেটা আছে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম মানে হচ্ছে সব থেকে ঠান্ডা। ঠান্ডা কোন জায়গা? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে কিন্তু মাইনাস একদম 11। তো এই হচ্ছে। আর মহাকাশ থেকে যে ছুটে আসা যে উল্কাপিণ্ড এই স্তরে এসে কিন্তু আমাদের পুড়ে যায়। মানে এইখানেই কিন্তু আমাদের এসে ওটা মহাকাশের উল্কাপিণ্ডগুলো আমরা ঝরে দেখি যে একদম লাল দপদপ করে এসে পড়ছে, ওটা অ্যাকচুয়ালি পুড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলে আসা মাত্র কিন্তু আমাদের পুড়ে যায়। কোথায়? এটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার স্তরে এসে কিন্তু বায়ুমণ্ডলের উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। এরপর দেখো আয়নোস্ফিয়ার, খুব ইম্পর্টেন্ট একটা এখানে স্তর। এখানে হচ্ছে আমাদের যে রেডিও ওয়েভ বা হচ্ছে বেতার তরঙ্গ, এইখানেই কিন্তু আমাদের কাজ করে বেতার তরঙ্গ। এই যে আমরা আম, মানে একটা যাচ্ছে আবার এইদিকে যে ফিরে আসছে, এইখানেই কিন্তু আমাদের প্রতিফলিত হয়। এই বেতার তরঙ্গের জন্যই কিন্তু সমস্ত কিছু। ঠিক আছে, চলো এরপরে দেখো অরোরা। এটা কিন্তু মেরুজ্যোতি বা অরোরা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, একদম রঙিন ভাবে একটা জিনিস দেখা যায়, যেটাকে বলা হয় অরোরা, বা বলতে পারো যে কি মেরুজ্যোতি, অরোরা। এইখানে দেখা যায় আয়নোস্ফিয়ারেই থাকে। ঠিক আছে, আয়নোস্ফিয়ারেই কিন্তু আমাদের মেরুজ্যোতি বা অরোরা থাকে। বেতার তরঙ্গ থাকে বলে কিন্তু এখানে একটা রিয়াকশন হয়, রিয়াকশনের মাধ্যমে কিন্তু আদান প্রদান হয় বেতার তরঙ্গ। এবার দেখো এই যে আমাদের একটা ওজোন স্তরটা পড়লাম, এই ওজোন স্তরের যে লেয়ার, আমাদের যে ওজোন স্তরের যে একটা লেয়ার আছে, তাই না? এই যে এইটা যে ঘনত্ব, যে লেয়ার বা ঘনত্ব, এটা মাপা হয় কিসে? এটা মাপা হয় ডপসন। ডপসন এককের মাধ্যমে, ডপসনের মাধ্যমে কিন্তু এটা আমাদের মাপা হয়। তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের 16ই সেপ্টেম্বর কিন্তু বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। আমাদের কি 16ই হচ্ছে সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে খাতায় নোট করে নাও।
এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কানহা জাতীয় উদ্যান রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মধ্যপ্রদেশে আমাদের, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক, যেটা মধ্যপ্রদেশে আমাদের কানহা জাতীয় উদ্যান অবস্থিত। এরপরে যে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো পশ্চিমবঙ্গ, দেখো একটুখানি কালিটা চেঞ্জ, দেখো পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানের ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে আমাদের যে সব থেকে বিশাল বড় যেটা সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, এখানে ম্যানগ্রোভ, তাহলে আমরা সুন্দরবন আছে, ঠিক আছে, সুন্দরবন আছে, এবং এখানে ম্যানগ্রোভ জাতীয় আমাদের যে অরণ্য এবং বাঘের জন্য বিখ্যাত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে জলদাপাড়া, গরুমারা, এই সব যে আমাদের জাতীয় উদ্যানগুলো আছে, এগুলো একটু দেখে নিবে। এরপরে দেখো আমাদের আছে আহ রাজস্থান। দেখো রাজস্থানে আমাদের হচ্ছে যে কি একটা রণথম্বর যে জাতীয় উদ্যান আছে এবং সারিস্কা টাইগার রিজার্ভ, এই দুটো কিন্তু খুবই এই যে যেটা বলছি যে কি রণথম্বর এবং হচ্ছে যে সারিস্কা, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচুর আছে। সারিস্কা এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, ঠিক আছে, হাতে রেখা যাই হোক না কেন, একটু আমি মুখে তো বলছি, একটু কষ্ট করে হচ্ছে তোমরা একটু লিখে নিবে, ঠিক আছে, একটু লিখে নিবে। রণথম্বর, তারপরে হচ্ছে সারিস্কা, এগুলোতে হচ্ছে, এগুলো হচ্ছে সারিস্কা হচ্ছে একটা টাইগার রিজার্ভ এবং আমাদের রণথম্বর একটা জাতীয় উদ্যান, তো এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচুর প্রচুর এসে থাকে। এরপরে দেখো আমাদের হচ্ছে যে কি মধ্যপ্রদেশ, একটু যে মধ্যপ্রদেশকে নিয়ে আরেকটু আলোচনা করা যায়, তাহলে এখানে আমাদের মূলত আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এবং আমাদের বিলুপ্ত বারোসিঙ্গা, জলভূমি হরিণ, এবং তার সাথে সাথে হচ্ছে যে কি দ্য জঙ্গল বুক, উপন্যাসে যে পটভূমি কানহা জঙ্গল থেকে অনুপ্রাণিত হয়েছে। দেখবে যে জঙ্গল বুক কোথা থেকে, এটা কানহা জঙ্গল থেকেই কিন্তু আমাদের অনুপ্রাণিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা গুজরাট, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে গির, যেটা হচ্ছে আমাদের গির জাতীয় উদ্যান, এটা হচ্ছে আমাদের এশিয়াটিক মানে এশিয়াটিক যে আমাদের লায়ন, এশিয়াটিক লায়ন, এই যে গির 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 জাতীয় যে উদ্যান আছে, এখানে আমাদের বিখ্যাত এশিয়াটিক লায়ন পাওয়া যায় বা এশীয় লায়ন আমাদের এখানে পাওয়া যায়। এবং এটা হচ্ছে দেখি একমাত্র ভারতের এটা কি হচ্ছে সামুদ্রিক, মানে হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক জাতীয় উদ্যান, ঠিক আছে, সামুদ্রিক ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, যেটা আমাদের গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত। তো এইভাবে আমরা প্রতিদিন, তোমরা যদি ক্লাস চাও, আমরা 10টা করে কোশ্চেন নিয়ে আসবো ডেলি, এবং 10টা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে ভালোভাবে আলোচনা করব। তো অবশ্যই তোমরা আজকে ক্লাসটা কমেন্ট করে জানাবে যে আজকে ক্লাসটা কেমন ছিল, এবং আগামীতেও আমরা এই টাইপের ক্লাস নিয়ে আসবো কিনা, নাকি শুধু কোশ্চেন নিয়ে আসবো, শুধু কোশ্চেন 30টা করে নিয়ে আসবো, সেই কোশ্চেনগুলো আলোচনা করবো, এটা কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।